হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে। আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এবং লেকচার 1 নিয়ে, এবং ধারাবাহিক আমাদের যে ভিডিও সিরিজগুলো থাকছে এই ভিডিওগুলো তুমি যদি দেখো, আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি এর বাহিরে আর কিছু লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের জন্য আমার লেখা অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের দুটা বই আছে। এটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের আর এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের। এই দুটা বই তুমি যদি নিতে পারো, তাহলে এই ভিডিওগুলোর পাশাপাশি এর বাহিরে তোমাকে আর বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের যে মৌলিক বিষয়সমূহ, সেই মৌলিক বিষয়সমূহ কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং কিভাবে আসে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা জানবো। আমরা প্রথমে একটু দেখবো। দেখো, প্রথমে উপরে শিরোনাম দেওয়া আছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্য, এবং এই রিলেটেড যত প্রশ্ন হয়, যেমন আগে প্রশ্ন হয় এমন টপিকগুলো একটু দেখি। প্রথমে আমরা একটু দেখব 1 নম্বরে কি দেওয়া আছে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে অভ্যন্তরীণ বাণিজ্যের ধারণা ব্যাখ্যা করো, এবং 2 নম্বরে দেওয়া আছে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা ব্যাখ্যা করো, এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা কি করো, ব্যাখ্যা করো। 3 নম্বর দেওয়া আছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। আমাদেরকে কিন্তু এটা জানতে হবে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কী ধরনের পার্থক্য আছে। আবার 4 নম্বর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। কেন আন্তর্জাতিক বাণিজ্য দরকার, এর গুরুত্ব কেন এত বেশি, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। 5 নম্বর বৈদেশিক বাণিজ্য নাকি বৈদেশিক সাহায্য। বৈদেশিক বাণিজ্য মানে অন্য দেশের সাথে ক্রয় বিক্রয় করা, আদান প্রদান করা, আর বৈদেশিক সাহায্য ভিক্ষা করা আর কি, মানে ভিক্ষা করার আরেক নাম বৈদেশিক সাহায্য। কোনটি তুমি অধিক গুরুত্ব দিবে, ব্যাখ্যা করো। আচ্ছা, এই বিষয়গুলো তুমি জানতে পারবা আমার আজকের ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা দেখো, এরপর আমরা কি জানতে পারবো, বাংলাদেশের রপ্তানি পণ্যের সমস্যা ব্যাখ্যা করো। বাংলাদেশের রপ্তানি পণ্যের সমস্যা ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে যে বিষয়টা জানবো, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গতিধারা। 1971 সালে আমরা কি পরিমাণে পণ্য রপ্তানি এবং আমদানি করতাম, আজকের 2024-25 সালে এসে আমরা কী ধরনের দ্রব্য আমদানি রপ্তানি করব, সেই বিষয়ে জানতে পারবো। এবং 3 নম্বর সেটা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। আর 4 নম্বর বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে ব্যাখ্যা করো। আর 5 নম্বর বৈদেশিক সাহায্য সবসময় পরনির্ভরশীলতা বাড়ায় না, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। বৈদেশিক সাহায্য সবসময় পরনির্ভরশীলতা বাড়ায় না, সেটা কি করো, ব্যাখ্যা করো। সো আমরা আলোচনা শুরু করতে পারি। আমরা একটু আগে দুটা স্লাইডে যেটা দেখেছিলাম সেটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে কি কি জানবো সেই বিষয়টা এখন আমরা পরিপূর্ণ ধারণা লাভ করব। আচ্ছা, উপরে দেওয়া আছে প্রথমে একটু বাণিজ্য। তোমরা কিন্তু এই বিষয়টা জানবা, সেটা যারা কমার্সের মানুষ। বাণিজ্য মানে কি করা, ক্রয় বিক্রয় করা। বাণিজ্য মানে কি, ক্রয় বিক্রয় করা, আদান প্রদান করা। ইংলিশে যাকে বলা হয় ট্রেড, কি বলা হয়, ট্রেড বলা হয়। যে ট্রেড মানে ক্রয় বিক্রয় করা বা আদান প্রদান করা, তাকে আমরা বাণিজ্য বলি। যেমন উৎপাদনকারী থেকে পণ্য উৎপাদন হওয়ার পর সেই পণ্য ভোক্তার কাছে, ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে কাজ হয় তাকে আমরা বলতে পারি বাণিজ্য। তার মানে বাণিজ্যের মধ্যে ক্রয় বিক্রয়টা উল্লেখযোগ্য কাজ। বাণিজ্যের মধ্যে ক্রয় বিক্রয়টা কি কাজ, উল্লেখযোগ্য কাজ। এখন আমি একটা সহজ ডেফিনেশন তোমাদেরকে দিয়েছি। দেখো, পণ্য সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে কি বলা হয়, বাণিজ্য বলা হয়। আশা করি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা বাণিজ্য বলতে কি বোঝায় বললে। আচ্ছা, এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমার এই ভিডিও কিন্তু পুরো বাংলাদেশে সবাই দেখছে। আমি একটু যদি তোমাদেরকে বলি, এটা বাংলাদেশ, এটা কি বাংলাদেশ। এখন এই বাংলাদেশের এই চট্টগ্রাম যেখানে আমি আছি, এই চট্টগ্রামে, আমি চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত, সেটা আমি জানি চট্টগ্রাম শিল্পদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। একই রকম সিলেটের মানুষ কেউ থাকলে কমেন্টে জানাও তো, সিলেট কিসের জন্য বিখ্যাত, সে এক নজরে বলে দিবে, চায়ের জন্য বিখ্যাত। আবার খুলনা কিসের জন্য বিখ্যাত, খুলনা তোমার তাও শিল্পদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। খুলনা শিল্পদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। রাজশাহী কিসের জন্য বিখ্যাত, রাজশাহী আমের জন্য বিখ্যাত।
রাজশাহী কিসে? রাজশাহীর মানুষ আমের জন্য বিখ্যাত। রংপুর কিসের জন্য বিখ্যাত? রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। রংপুর কিসের জন্য বিখ্যাত? তামাকের জন্য বিখ্যাত। আর ঢাকা কিসের জন্য বিখ্যাত? ঢাকা হচ্ছে পোশাকের জন্য বিখ্যাত। ঢাকা কিসের জন্য বিখ্যাত? পোশাকের জন্য বিখ্যাত। এখন কেন এই কথাটা বললাম একটু দেখুন। চট্টগ্রাম থেকে শিল্পপণ্য সিলেটে যাবে, সিলেট থেকে চা চট্টগ্রামে আসবে, ঢাকা থেকে তৈরি পোশাক বরিশালে যাবে, বরিশাল থেকে অন্য কোনো একটা দ্রব্য রাজশাহীতে যাবে। তার মানে একটা দেশের অভ্যন্তরে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেটা হতে পারে এক জেলা থেকে অন্য জেলা, এক বিভাগ থেকে অন্য বিভাগ, এক স্থান থেকে অন্য স্থান, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক মহল্লা থেকে অন্য মহল্লা, তাকে আমরা বলবো হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আশা করি অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দেশের মধ্যে হলে তাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ বাণিজ্য। আবার এই পাশে যদি একটু চলে আসি, মনে করো হচ্ছে তুরস্ক, কি দিলাম যে এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে তুরস্ক বসবাস করে, এই জায়গায় হচ্ছে তোমার সৌদি বসবাস করে, ধরে নিলাম আর কি বোঝার জন্য। তাহলে এটা হচ্ছে, অথবা এই জায়গায় আমি বাংলাদেশকে রাখি বিডি, মানে হচ্ছে বাংলাদেশ। দেখো বাংলাদেশ থেকে পণ্য তুরস্কে যায়, তুরস্ক থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে পণ্য সৌদি আরবে যায়, সৌদি আরব থেকে তেল বাংলাদেশে আসে। তার মানে এক দেশের সাথে অন্য দেশ, দুটি স্বাধীন দেশ, দুটি নিরপেক্ষ দেশ, দুটি সার্বভৌম দেশ, তাদের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। তাকে কি বলা হয়? আন্তর্জাতিক বাণিজ্য। তার মানে এটা নিয়ে আর কোনো কারো কনফিউশন থাকবে? এই কারো কোনো কনফিউশন থাকবে কিনা বলো তো? কারো কোনো কনফিউশন থাকবে? অভ্যন্তরীণ বাণিজ্য কি, আন্তর্জাতিক বাণিজ্য কি একদম সহজে মনে রাখতে পারবা? ডেফিনেটলি ইউ উইল ডু দ্যাট, তুমি মনে রাখতে পারবা। সো আমি আর এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এই বিষয়টা তোমার কাছে একেবারে পরিপূর্ণ একটা ধারণা দিতে আমি সক্ষম হয়েছি, আমি আর কথা বাড়াচ্ছি না, এই বিষয়টা তুমি বুঝতে পেরেছো। এখন আমি যাব হচ্ছে এই বিষয়ে একটু খুঁটিনাটি বিস্তারিত থিওরিটিক্যাল আলোচনা। প্রথমে আমরা একটু দেখবো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমার সাথে মুখে মুখে বলতে হবে। দেখো পণ্য বা সেবা, পণ্য বা সেবা, পণ্য হচ্ছে ধরা ছোঁয়া যায়, সেবা হচ্ছে ধরা ছোঁয়া যায় না। আদান প্রদান বা ক্রয় বিক্রয়ের জন্য, আদান প্রদান যেই কথা, ক্রয় বিক্রয় একই কথা, জন্য দুই বা ততোধিক দেশ, তার মানে কমপক্ষে দুইটি, আর দুইয়ের অধিকও হতে পারে, দুই বা ততোধিক দেশ যে বাণিজ্য লিপ্ত হয়, যে বাণিজ্য সংগঠিত হয় বা যে বাণিজ্য লিপ্ত হয় তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাকে বলা হয় কি বাণিজ্য? আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে পণ্য বা সেবা আদান প্রদান ক্রয় বিক্রয়ের জন্য দুই বা ততোধিক দেশ যে বাণিজ্যে লিপ্ত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আশা করি তোমরা মনে রাখতে পারবা। এরপরে অর্থনীতিবিদ 22 এর মতে, অর্থনীতিবিদ 22 এর মতে, দেখো খুবই একটা সহজ ডেফিনেশন এবং এটা লাগে কিন্তু এটা অনেকবার দরকার হয়েছে। অর্থনীতিবিদ 22 এর মতে আন্তর্জাতিক বাণিজ্য হলো স্বাধীন বা সার্বভৌম দেশসমূহ তাদের একে অপরের মধ্যে পণ্য বা সেবা বিনিময় করা, পণ্য বা সেবা কি করা? বিনিময় করা। তার আন্তর্জাতিক বাণিজ্য হলো স্বাধীন বা সার্বভৌম দেশসমূহ তাদের একে অপরের মধ্যে পণ্য বা সেবার কি করা? বিনিময় করা। এরপরে দেখো আরেকজন অধ্যাপক, তিনি হচ্ছে অধ্যাপক 𝗘𝗰𝗿। ওনার একটা ডেফিনেশন, সেটা হচ্ছে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশ এর মধ্যে পণ্যদ্রব্য বা সেবাকর্মের লেনদেনকে বলা হচ্ছে কি? বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। দেখো এটা হচ্ছে আমি একদম নিজের ভাষায় একটা ডেফিনেশন দিলাম, আর এটা হচ্ছে দুইজন অর্থনীতিবিদের ডেফিনেশন দিলাম। পরীক্ষায় অনেক সময় এরকম ডেফিনেশন দিয়ে বলা হয় এটা কার ডেফিনেশন, তাহলে তোমাকে বুঝতে হবে যে সহজ করে। দেখো যখন বলা হবে ক্রয় বিক্রয় বা পণ্যদ্রব্যের বিনিময় করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, সেটা হচ্ছে অর্থনীতিবিদ 22। আর যখন বলা হবে লেনদেন করা হয় সেটা হচ্ছে 𝗘𝗰𝗿। এই দুইটা দেখলে হবে, এর বাহিরে আর দেখতে হবে না, এমসিকিউর জন্য আর কি। এবং যখন অনুধাবনমূলক প্রশ্নে আসবে তখন তুমি নিজের ভাষায় একটা ডেফিনেশন দিবা, সাথে পারলে একজন অর্থনীতিবিদের ডেফিনেশন দিবা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে লিখবা, তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। এরপর আমরা দেখব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য, যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাই। এক নাম্বার যেটা আমরা বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে চুক্তিভিত্তিক বাণিজ্য। দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই সেটা চুক্তিভিত্তিক হবে। কেন? কারণ তোমাকে আমেরিকা বিশ্বাস করবে না, আবার তুমিও আমেরিকারে বিশ্বাস করবে না, দুইজনকে চুক্তির মাধ্যমে
বিশ্বাস অর্জন করতে হবে এবং সেটার মাধ্যমে বাণিজ্য করতে হবে। তার মানে চুক্তিভিত্তিক বাণিজ্য, চুক্তি কিন্তু লিখিত হবে, সেটা কি হবে? লিখিত হবে। 2 নম্বর হচ্ছে পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য। পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য, দেখো পারস্পরিক চাহিদা, আমার দেশে অস্ত্রের চাহিদা আছে, সামরিক সরঞ্জামের চাহিদা আছে, আমেরিকার কাছে সেটার যোগান আছে, তাহলে সে আমাকে অস্ত্র সাপ্লাই দিবে, আমি সেটা ক্রয় করব। তাহলে পারস্পরিক চাহিদা ভিত্তিক বাণিজ্য, আমার কাছে যেটা দরকার আছে সেটা আমি ওর কাছ থেকে আমদানি করব, ওর কাছে যেটা উদ্বৃত্ত আছে, অতিরিক্ত আছে, সেটা আমার কাছে কি করবে? রপ্তানি করবে। আচ্ছা 3 নম্বর রুচি, তারপর হচ্ছে চাহিদা এবং পছন্দের ভিত্তিতে, রুচি চাহিদা পছন্দের ভিত্তিতে একে অপরের পণ্য ক্রয় করবে। এটা তো অবশ্যই যার যার রুচি, যার যার পছন্দ, যার যার চাহিদা, সে অনুসারে সে কী করবে? বাণিজ্য সম্পাদন করবে। 4 নম্বর মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার পার্থক্য। দেখো অভ্যন্তরীণ বাণিজ্য আমরা একটা দেশের ভিতরে, যেমন আমরা জানি সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, গ্রামীণ ব্যাংক, এদের মাধ্যমে আমরা ক্রয় বিক্রয় করব। কিন্তু যখন এটা এক দেশের সাথে অন্য দেশের হবে, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক, তখন সোনালী ব্যাংক দিয়ে তার হচ্ছে না। এমন ব্যাংক হতে হবে যেই ব্যাংক আমেরিকা চিনে, যেই ব্যাংক আমেরিকা লেনদেন করতে পারবে, বিশ্বাসযোগ্য হবে তাদের জন্য, সেই ব্যাংকের মাধ্যমে কী করবে? লেনদেন করবে। তার মানে তখন তো আর টাকা দিয়ে হবে না, তখন অন্য কোনো কিছু দিয়ে হবে, ডলার দিয়ে হবে, ইউরো দিয়ে হবে, বা অন্য কোনো মাধ্যম দিয়ে হবে। তার মানে মুদ্রার মধ্যে আমরা পার্থক্য দেখব, ব্যাংক ব্যবস্থার মধ্যে আমরা কি দেখব? পার্থক্য দেখব। আচ্ছা এরপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে লেনদেনের ভারসাম্য। কতটা একটু মনোযোগ দিয়ে শুনিও। দেখো দেশের মধ্যে হলে সহজে লেনদেন করা যায়, আর লেনদেনের সমস্যা দেখা দেয় না, কিন্তু আন্তর্জাতিক মহলে যখন যায়, এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যায়, সীমাবদ্ধতা থাকে, চেকিং থাকে, যার কারণে লেনদেনে কি হয়? সমস্যা হয়, একটু সময় সাপেক্ষ লেনদেনে। এরপর হচ্ছে অবাধ বাণিজ্য বা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অবাধ বাণিজ্য হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়, আদান প্রদান, বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক থাকে না, কোনো ধরনের বাধা নিষেধ থাকে না, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য, একদম সহজে ক্রয় বিক্রয় করা যায়। যেমন বাংলাদেশের সাথে ভারতের যেটা আছে, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য, সহজে আদান প্রদান করা যায়। অন্যদিকে সংরক্ষণ বাণিজ্য, যেখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকবে, শুল্ক আরোপ করা হবে, কর আরোপ করা হবে, বিভিন্ন প্রক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সংরক্ষিত বাণিজ্য। আচ্ছা পণ্যের পার্থক্য, অবশ্যই দেশের মধ্যে যে পণ্য থাকবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেই পণ্য থাকবে না, পণ্যের পার্থক্য থাকবে, পণ্যের উন্নত মানের পণ্য হতে হবে, অনেকগুলো পার্থক্য থাকে। এরপর হচ্ছে বাণিজ্য জোট, যেমন বিশ্বের মধ্যে অনেকগুলো বাণিজ্য জোট আছে, অনেকগুলো আছে, যেমন অনেক ধরনের হতে পারে, ন্যাটো হতে পারে, এটা হচ্ছে ইউরোপের, তারপর হচ্ছে আমাদের এদিকে একটা আছে সেটা হচ্ছে আসিয়ান, আরও অনেকগুলো এরকম দেশ আছে। বর্তমানেও কিন্তু এখন হচ্ছে আমেরিকার সাথে সৌদি আরবের বাণিজ্য জোট, তার মানে বাণিজ্য জোট থাকবে আন্তর্জাতিকভাবে। এই সবগুলো বিষয় আমার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। আমি আশা করি এই বিষয়গুলো তোমাদের সামনে আমি যত সহজে তুলে ধরেছি তুমিও সেভাবে বুঝতে পেরেছো। সো চিন্তার কোনো কারণ নেই, তুমি সহজ ইনশাল্লাহ মনেও রাখতে পারবা এবং সহজে মনে রেখে সর্বোচ্চ নাম্বারও কি করতে পারবা? অর্জন করতে পারবা। এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়টা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন বিষয়গুলো তুমি সহজে মনে রাখবা এবং সেটার উপর ভিত্তি করে কিভাবে ভালো নাম্বার অর্জন করবা, সেই বিষয়টা তোমাদেরকে এক নজরে দেখতে হবে যে কোন বিষয়ের মাধ্যমে তুমি একটা পরিপূর্ণ গাইডলাইন পাবা, এবং সেটার উপর ভিত্তি করে যে আন্তর্জাতিক বাণিজ্যের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু একটু থিওরিটিক্যাল কনসেপ্ট, একটু তুলনামূলকভাবে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, নাহলে আসলে ওইভাবে নাম্বার প্রত্যাশা করা যায় না। তবে একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি কখনোই নাম্বার পাওয়াটা বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। আচ্ছা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যা আবশ্যক, আমরা যে এক দেশের সাথে অন্য দেশে পণ্য ক্রয় বিক্রয় আদান প্রদান করব, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যা আবশ্যক, 1 নাম্বার কমপক্ষে 2টি দেশ, কমপক্ষে কয়টি দেশ? 2টি দেশ, তাহলে কমপক্ষে 2টি দেশ থাকবে। কমপক্ষে কয়টি দেশ? 2টি দেশ। 2 নাম্বার হচ্ছে স্বাধীন এবং হচ্ছে সার্বভৌম দেশ, স্বাধীন এবং সার্বভৌম দেশ। স্বাধীন মানে মনে করো আমরা নিজেরা স্বাধীন, আমরা নিজেরা 1971 সালে স্বাধীনতা লাভ করি। আর সার্বভৌম হচ্ছে অন্যান্য দেশসমূহ আমাদেরকে স্বীকৃতি দিবে, বিশেষ করে জাতিসংঘের অধিভুক্ত 5টি স্থায়ী রাষ্ট্র আছে না, যা আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, এরা আমাদেরকে স্বীকৃতি দিবে বা অন্যান্য দেশসমূহ স্বীকৃতি দিবে, এটা হচ্ছে সার্বভৌম দেশ। তাহলে এটা কোন দেশ? সার্বভৌম দেশ। যেমন ফিলিস্তিন কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু সে সার্বভৌম রাষ্ট্র না, কারণ তাকে সবাই স্বীকৃতি দেয়নি। আচ্ছা এরপরে আন্তর্জাতিক বাণিজ্যে এক বা একাধিক পণ্য থাকবে, এক বা একাধিক কে থাকবে? পণ্য থাকবে। 4 নম্বর হচ্ছে লিখিত চুক্তি, মনোযোগ দিয়ে শব্দটা দেখিও, মৌখিক না। আমরা জানি যে চুক্তি 3 ধরনের হতে পারে, মৌখিক হতে পারে,
লিখিত হতে পারে, লিখিত এবং নিবন্ধিত হতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র নিবন্ধিত না, জাস্ট এখানে হচ্ছে লিখিত চুক্তি থাকবে। কি চুক্তি থাকবে? লিখিত চুক্তি থাকবে। আর মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা, মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মধ্যে পার্থক্য থাকবে, মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মধ্যে কি থাকবে? পার্থক্য থাকবে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় হবে। কি হবে সেটা? একটা নির্দিষ্ট সময়। একটা নির্দিষ্ট সময় বলতে একটি পণ্য তুমি হচ্ছে কি করেছো, অর্ডার করেছো আর কি, অর্ডার